দর্শক স্বাগত জানাই নেক্সাস টেলিভিশনের বিজুই অনুষ্ঠান থেকে। আমি মঞ্জুর আহমেদ। আপনারা জানেন যে আমরা বিজুইকে আমাদের দেশের অর্থনীতি, বিশ্বের নানান দেশের অর্থনীতি নিয়ে কথা বলি। একই সাথে আপনারা জানেন যে গত 5 আগস্ট আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন এবং একটি অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে এবং সেই সরকারে গঠিত হওয়ার পর নানান জায়গা থেকে নানান ধরনের দাবি আসছে এবং সেই দাবির প্রেক্ষিতে অনেককে পদত্যাগ করতে হচ্ছে, যাদের বিরুদ্ধে নানান রকম অভিযোগও আসছে। তেমনি আমাদের পুঁজিবাজারে অর্থাৎ শেয়ার বাজার, যেটা সবাই চেনেন জানেন, সেখানেও নানান ধরনের সংস্কার প্রয়োজনের কথা বলা হচ্ছে। তা আমরা আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। ইতিমধ্যে এই পত্রিকাতে এসছে যে এসএসসি অর্থাৎ বিএসএসসি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে প্রধান, তাকে সরিয়ে দেওয়া হয়েছে বা তিনি পদত্যাগ করেছেন। আরেকজনের নাম আমরা শুনছিলাম, সেখানেও বোধহয় কিছু পরিবর্তনের কথা আমরা শুনছি। তো কেমন সংস্কার চাই আসলে পুঁজিবাজারে, সে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। আমাদের মাঝে স্টুডিওতে আছেন ঢাকা ইউনিভার্সিটির হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলামিন, আপনাকে স্বাগত জানাই। একই সাথে আমাদের মাঝে আছে দৈনিক যুগান্তরের সিনিয়র সাংবাদিক মুনির হাসান, আমি মুনির হাসানকেও স্বাগত জানাই। আমি শুরু করতে চাই অধ্যাপক আলামিনকে দিয়ে। আপনি যদি বলেন যে ধরে ধরে যদি বলি যে আমাদের পুঁজিবাজারের কতগুলো জায়গায় সংস্কারের কথা আমরা সেই 96 থেকে বলে আসছি। অনেকগুলো অটোমেশন হয়েছে, অনেক ধরনের আমাদের শেয়ারগুলো এখন আর কাগজের শেয়ার নেই। আমরা যেটা 96-এ দেখেছি কাগজের শেয়ার থাকে, জাল শেয়ার হয়, সেগুলো নাই। কিন্তু তারপরেও বড় বড় গ্যামলিংয়ের কথা শুনি। কোথায় কোথায় সংস্কার প্রয়োজন যদি আপনি মোটা দাগে বলেন, পরে ধরে ধরে আমরা আগায় যাব। আপনাকে শুরুতে ধন্যবাদ। এবং আমি শুরুতেই আর কি যারা এই আন্দোলনটাকে সফল করে এই অবস্থায় আমাদেরকে একটা নতুন বাংলাদেশের সংস্কারের চিন্তা করার শক্তি যোগাচ্ছে, তাদের প্রতি আমার অভিনন্দন থাকলো। কারণ আমরা জানি যে অনেক ছাত্র এখানে শহীদ হয়েছে, পাশাপাশি অনেকে অসুস্থ আছে, এবং সব কিছুর বিনিময়ে কিন্তু আমরা একটা নতুন সরকার পেয়েছি। এবং তারা কিন্তু এখন নতুন যে দাবিটা জানাচ্ছে তার হচ্ছে রাষ্ট্রের সংস্কার চায়। তো সেই সংস্কারেরই ধারাবাহিকতায় সেটা আমরা চলে আসছি পুঁজিবাজারে, যেটা একটা খুবই যৌক্তিক জায়গা, যেহেতু অনেক গণমানুষের অনেক ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষার একটা জায়গা। যারা এমনি আমাদের ইকোনমির বিভিন্ন অবস্থা খারাপের কারণে মানুষ কিন্তু সেভিংসের জায়গাটা অনেক সংকুচিত হয়ে আসছে, তার মধ্যেও যারা এখানে কিছুটা মুনাফা করার আশায় আসবে তাদের জন্য কেমন একটা বাজার চাই, খুবই প্রাসঙ্গিক একটা পয়েন্ট আমি কথা বলছি। তো শুরুতে আমি বলবো যে আমরা যে জায়গাগুলোতে মেজর মিস্টেক করি, আমরা প্রথমেই ব্যক্তিকেন্দ্রিক চিন্তা ভাবনা করি যে এই ব্যক্তিকে আনলে হয়তো সংস্কার হবে। আসলে বিষয়টা ব্যক্তির না, যে ব্যক্তি আসবে তার আপনি হয়তো একাডেমিক প্রোফাইল আমরা দেখি, সে কোথায় পড়াশোনা করেছে, তার কি আছে না আছে, একটা বিশাল রিচ প্রোফাইলে একজন পার্সনকে এনে দিলাম, বাট তার দেখা গেলো মার্কেটের কোনো এক্সপোজার নাই। তাহলে আপনি বলতে পারেন উনি তো প্রশাসক, যে কোনো কিছু অ্যারেঞ্জ করে নিতে পারে, বাট ওনার তো বেসিক জায়গাটা বুঝতে হবে, এটার মেইন বিষয়টা কি। প্রথম লিমিটেশনটা আমাদের এখানে। দ্বিতীয়ত, যে ব্যক্তি আসছেন উনি হচ্ছেন আসলেই সেই ধরনের সব ধরনের কাজ করার মতো সক্ষমতা বা সাপোর্ট সবার কাছ থেকে পাবেন কিনা। এই দুইটা বিষয় হচ্ছে আমাদের বড় যে দাগ, সেই জায়গায় হচ্ছে মেইন পয়েন্ট। তাহলে আমরা দেখছি যে সবসময় আমরা প্রায়ই বলে থাকি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ব্যর্থ হয় সব জায়গায়। কারণ আগের খায়রুল স্যার যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, তারপর আমাদের শিবলি স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, এখন সারা মানুষের মধ্যে একটা পারসেপশন শিক্ষকরা অযোগ্য। বাট আমি তো বলবো যে যেসব শিক্ষককে আপনি অ্যাপয়েন্ট করেছেন তার তো সেই বিষয়ে কোনো এক্সপার্টাইজই নাই। সারা দেশের সবাই জানে যে খায়রুল স্যার ফাইন্যান্সের অধ্যাপক, বাট না, উনি তো হচ্ছে স্ট্যাটিস্টিক্স পড়ানোর জন্য আপনি ফাইন্যান্স বিভাগে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। বাজারের ডায়নামিক্স কি, বাজারের কারা স্টেক হোল্ডার, এই সম্পর্কে ওনার নলেজ জিরো। এটা গেলো একটা পার্ট। শিবলি স্যারকে যখন আনা হলো তখন উনি ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের অধ্যাপক হিসেবে আনা হলো, বাট ওনার বাজার নলেজ তো জিরো। তাহলে ওই ধরনের দুইজন অধ্যাপককে দিয়ে যদি আপনি সারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে জেনারেলাইজ করে ফেলেন যে যাকেই আনা হবে সে হয়তো তার মতো হবে, আমার সোসাইটি তো রেডি না জানার জন্য যে ওরা অধ্যাপক আছে ঠিকই, বাট তাদের এই বিষয়ে এক্সপার্টাইজ নেই বা এক্সপোজার নাই। এখন আপনি ধরেন কোনো ব্যাংকার আনবেন বা ধরেন কোনো ইকোনমিস্টকে আনবেন, যাকে এখন আনবেন তার আদৌ এই বিষয়টার ব্যাপারে নলেজ আছে কিনা, সেটা যদি আপনি সার্চ কমিটির মাধ্যমে না খুঁজে এখানেও রেফারেন্সের ভিত্তিতে কার লোক কীভাবে আনা যায় আগের সেই মডেলই রান করান, তাহলে তো আমরা যে সংস্কার প্রত্যাশা করার জন্য নতুনভাবে ছাত্ররা একটা উদ্যম নিয়ে এগিয়ে আসছে সেটা তো আমরা পারবো না। কারণ আমাদের গোড়াতেই গলদ আছে। আমরা প্রথমত এমন একটা সার্চ কমিটি করা উচিত যারা আমাদের দেশীয় বাজার সম্পর্কে বোঝে, প্রত্যেকটা ফাংশন যার জানা আছে, এবং উনি ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিতে পারবেন, কার উপর ডিপেন্ড করবেন না। কাজ করার ক্ষেত্রে উনি ভাগ করে দেবেন, বাট সেন্ট্রাল নির্দেশনা তার থাকবে, সে পুরো মেকানিজমটা বোঝে। এখন আপনি যাকে নিয়ে আসবেন বা যাকে আনার জন্য কথা হচ্ছে, পত্রপত্রিকা যার নাম লেখা হচ্ছে, তার তো বাজারের কোনো ওরিয়েন্টেশনই নাই।
তাহলে এরকম একজন ব্যক্তিকে যখন আপনি বসাবেন, তার কাছ থেকে কাঙ্ক্ষিত সংস্কারটা আপনি কিভাবে পাবেন? ওই স্টেক হোল্ডার যা আপনাকে বোঝাবে যে এটা করতে হবে, ওইটা করতে হবে। এখন স্টেক হোল্ডার দেখা যাচ্ছে নিজের স্বার্থের বাইরে এখন পর্যন্ত কোনো স্টেক হোল্ডার বাজারের স্বার্থে কিছু করতে পারেনি। কারণ আপনি যত মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন বলেন বা অন্য যেসব নেতৃত্বস্থানীয় ব্যক্তিকে আমরা মিডিয়ার কল্যাণে চিনি, ওরা নেতৃত্বস্থানীয় জায়গায়, ওনাদের ব্যক্তিগত সম্পদের বিশাল উত্থান হয়েছে, বাট বাজারে রিটেলাররা কিন্তু সেই ক্ষতির জায়গায় পড়ে আছে। তাহলে আমরা আমরা আপনার কাছে শুনবো, আরও বিশেষত শুনতে চাই যে এটা তো ব্যক্তির বদল হলো, মানে হয়তো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের বদল হলো, কিন্তু আসলে তার তো ব্যবস্থাটার একটা বদল দরকার বা সংস্কার দরকার। নিশ্চয়ই ব্যক্তি ইম্পর্টেন্ট, বিশেষত এসএসসির ক্ষেত্রে একজন ব্যক্তি ইম্পর্টেন্ট, ওইটি তারই অফিস, তার আইনি ক্ষমতা অনেক। সেই জায়গায় কোনো আইনি ক্ষমতা, কমিশন হিসেবে ক্ষমতা বা তারা যাদেরকে অপারেট করে তাদের আইনি কাঠামোর জায়গায় সেসব বিষয় নিয়ে একটু বেশি শুনতে চাই। মুনির, আপনি যদি বলেন যে এই সময়ে আমরা তো গত সরকার আমলে বেশ কয়টি স্টেপস দেখেছিলাম ব্যক্তি পরিবর্তনের মধ্য দিয়ে বা কিছু আইন কানুনে, তাতে কোনো উন্নতি হয়নি। নতুন করে কিছু সংস্কার কি আপনি দেখেন যে এসএসসি যদি ব্যক্তিকেন্দ্রিক চেয়ারম্যানের পোস্ট এবং তার কমিশনের জায়গায় থেকে কোনো পরিবর্তন আনা দরকার কিনা? কমিশনের তো অঢেল ক্ষমতা, আইনি ক্ষমতা তো অনেক, তারপরেও তো কিছু হলো না, ব্যাপারটা কি করতে হবে? ধন্যবাদ মঞ্জুর ভাই। আমি আরেকটু বড় করে দেখতে চাই। এখানে ব্যক্তিকেন্দ্রিক সংস্কার যেটা বলেন, আমি একটু মোটামুটি ক্যাপিটাল মার্কেট এবং মানি মার্কেট, এই দুইটা মিলে হয় ফাইন্যান্সিয়াল মার্কেট। এইটার তো সংস্কার কেন দরকার? সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হলো যে আমাদের এই জায়গাগুলোতেই হলো মূলত সমস্যা। আপনি যদি ধরেন যে সংস্কারের জন্য সবার আগে দরকার হলো সদিচ্ছা, এটা তো সদিচ্ছা সংস্কার আছে কিনা, এইটা হলো প্রথম প্রশ্ন। এরপর হলো যে সমন্বয়। আসলে আমাদের ক্যাপিটাল মার্কেটের সমস্যাটা কোন জায়গায়, সেখানে আমি বলছি যে ফাইন্যান্সিয়াল মার্কেটটাকে যদি টোটাল আপনি বিবেচনা করেন, যে বাংলাদেশ ব্যাংক, এরপর এর সাথে পার্ট হলো সরকারের রাজস্ব পাঠ, জাতীয় রাজস্ব বোর্ড, এখানে ধরেন। এখন ক্যাপিটাল মার্কেটে আমরা যে দেখছি সংস্কারের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কোনো রকম কৃত্রিমভাবে সাপোর্ট না, অটোমেটিক্যালি ডিমান্ড এবং সাপ্লাই ক্রিয়েট হবে। একদম তাই। এটা ডিমান্ড থাকবে এবং সাপ্লাই অটোমেটিকভাবে ক্রিয়েট হবে। এই দুইটার যদি সমন্বয় হয়, এইটা হলো আমাদের সংস্কারের মূল উদ্দেশ্য। ঠিক এইখানে সমস্যাটা কোথায়? আমরা অটোমেটিকলি ডিমান্ড ক্রিয়েট হয় না, যে এই বাজারে আমরা মূল সমস্যা দেখি যে আমাদের যে চাহিদা নাই, চাহিদাটাকে কৃত্রিমভাবে সৃষ্টি করা হয় এবং বিভিন্নভাবেই চাহিদাটাকে কৃত্রিমভাবে সৃষ্টি করা হয় এবং সরবরাহটাকে খুব জোর করে আনা হয়। এটার আমরা চাহিদা বাড়ানোর জন্য কি করছি, বিভিন্ন জায়গায় রোড শো করে আমরা দেখানোর চেষ্টা করছি যে আমাদের চাহিদা ক্রিয়েট হইতেছে। আর সরবরাহের জন্য আমরা বিভিন্ন শেয়ার সাপ্লাই বাড়ানোর জন্য আমরা ইনসেন্টিভের কথা বলতেছি। এখনকার কাঠামোতে দেখেন ঠিক এই জায়গাটাতে সমন্বয়ের অভাব। আমি একেবারে সুনির্দিষ্ট করে বলছি। দেখেন বাংলাদেশ এই ফাইন্যান্সিয়াল মার্কেটে যে সমন্বয়ের অভাব, 2020 সালে বাংলাদেশ ব্যাংক 36টা অডিট কোম্পানিকে নিষিদ্ধ করছে। এই যে 36টা অডিট কোম্পানি, তারা ব্যাংক এবং এনবিএফআই তারা রিপোর্ট করতে পারবে না, কারণ তাদের অডিট রিপোর্ট ভুয়া। কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আপনি রিপোর্ট দেখেন, তাদের একটা অডিট যে কারা অডিট করতে পারবে, এই 36টা কোম্পানির ম্যাক্সিমাম কোম্পানিগুলো এখানে আছে। এবং গত 3-4 বছরে যে সমস্ত কোম্পানিগুলো আছে, এই কোম্পানির মাধ্যমেই রিপোর্ট করে এই কোম্পানিগুলোই ম্যাক্সিমাম কোম্পানিগুলো অডিট করছে। তো বাংলাদেশ ব্যাংক এবং বিএসএসসি এটা তো খুব বেশি দূরে না। এত বড় যদি একটা গ্যাপ থাকে এই দুইটা প্রতিষ্ঠানের মধ্যে, তাহলে কীভাবে এটা সম্ভব? এটা সমন্বয়ের ঘাটতি। 2 নম্বরে বলছি আমি, যেই দেশে ব্যাংক থেকে টাকা নিলে ফেরত না দিয়ে পার পাওয়া যায়, এই দেশে মানুষ, কোনো উদ্যোক্তারা ক্যাপিটাল মার্কেটে আসবেন না। আমরা যেটা বলছি, আমরা ক্যাপিটাল মার্কেটে আমরা কী সুবিধা দিচ্ছি, আমরা যে ক্যাপিটাল মার্কেটে একটা কোম্পানি যখন আসে, তখন আমরা এখন 7.5% ট্যাক্স গ্যাপ। তো যেই কোম্পানিটা এখন ট্যাক্সই দেয় না, সেই কোম্পানিটাকে আমি 7.5 কম অফার করছি। তো এইটা তো ম্যাচ হচ্ছে না। আমরা রিপোর্ট করে দেখছি সমন্বয় আরেকটা ঘাটতি, আমরা রিপোর্ট করে দেখছি যে 2021 সালের আমার এক রিপোর্ট ছিল, সেটা এরকম যে 53,000 কোম্পানি এনবিআরে হলো, তারা হলো যে তাদের হলো আয়কর রিটার্ন জমা দিয়েছে 53,000 কোম্পানি। কিন্তু আইসিএবি তারা রিপোর্ট করছে, দেখলাম যে আইসিএবি তাদের রিপোর্ট করছে ওই সময় তাদের 21,000 কিংবা 22,000 কোম্পানি হলো তারা রিপোর্ট করছে, তারা অডিট করছে। তার এই যে মাঝে হলো গ্যাপ 33,000 কোম্পানি, এই 33,000 কোম্পানি কোনো না কোনোভাবে ভুয়া রিপোর্ট করে এনবিআরে জমা দিচ্ছে। কারণ অডিট ছাড়া তো আর
রিপোর্ট জমা দেওয়া Right. যায় না। এই যে 33,000 কোম্পানি ভুয়া রিপোর্ট করছে, তো এনবিআর কি করলো এখানে? আইসিএবির মাধ্যমে যে কোন কোম্পানি অডিট করে না, এই গ্যাপটা তো হলো যে এইটা চাইলেই তো ফিল আপ করা যেত। সামগ্রিকভাবে এই জায়গাটা সংস্কার দরকার। এই সংস্কারের জন্য হলো সদিচ্ছা এবং সমন্বয়, দুইটা হলো যে খুব বেশি প্রয়োজন। আমি আপনার কাছে আসব। আমি ওর কাছে যদিও জানতে চেয়েছিলাম যে আসলে এসএসসির কোনো আগে আইনগত কোনো রিফর্ম বা সংস্কার প্রয়োজন আছে কিনা, সেটা আইডেন্টিফাই আপনার চোখে কি মনে পড়ে, বা আপনি কি কোনো সাজেশন দেখেন? আমি তো জানি এসএসসি 2CC যেটা আছে সেটা সর্বময় ক্ষমতার অধিকারী। তাহলে এসএসসি পারে না এমন কাজ হয় কেন? বা মানে এখানে কি ক্ষমতাই বেশি দিয়ে দেওয়া হয়েছে যে কারণে এটা হয় না? মানে যে কথা সে বলল যে 33,000 কোম্পানি এনবিআর রিটার্ন সাবমিট করেছে, মানে 33,000 কোম্পানি করে নাই, 53,000 কোম্পানি করেছে, কিন্তু 33,000 কোম্পানি আইসিএবি কোনো সার্টিফিকেশন দেয়নি। তাহলে এখানেই তো এসএসসি তো অনেক ক্ষমতা আছে, কিন্তু কিভাবে এইটা করা যায়? এই অ্যাকাউন্টেবিলিটি কিভাবে আসবে? দেখুন, আসলে আমাদের প্রধান যে সমস্যাটা উনি যেটা বললেন, আমাদের মেইন একটা মিসম্যাচ কিন্তু আগে রয়ে গেছে। কারণ আমি দীর্ঘমেয়াদী ফাইন্যান্সিংটা নিচ্ছি ব্যাংক থেকে, অথচ এটা নেওয়ার কথা ছিল পুঁজিবাজার থেকে। তাহলে বেসিক প্রশ্নটা ওইখানে, ব্যাংক কখনোই দীর্ঘমেয়াদী ফাইন্যান্স হয় না, যেহেতু তারা ডিপোজিট নেয় শর্ট টার্ম। লং টার্ম ফাইন্যান্সিং করলে এখানে কিন্তু একদিকে নন পারফর্মিং লোন বেড়ে যাচ্ছে, তাহলে ওইখানে একটা লিমিটেশন আছে। আর দ্বিতীয়ত, বাজারে কোনো কোম্পানি যদি প্রফিটেবল হয়, ওই স্পন্সর কিন্তু প্রফিটটা কারোর সাথে শেয়ার করতে চায় না। তখন বাধ্যতামূলকভাবে কোন কোম্পানিগুলো আসে, যেগুলো দেউলিয়া অথবা দেউলিয়া হওয়ার পথে, তখন পেপার বেসড কোম্পানি হয়, যে আসলে কোম্পানির কোনো ফাংশন নাই, কিছু নাই। আপনি ধরেন, আপনি যদি রিসেন্টলি যদি দুটা কোম্পানির কথা বলি, টেকনো ড্রাগ এবং এশিয়াটিক ল্যাব, নিয়োগের মানে এটা যখন লিস্টেড বা তালিকাভুক্ত হবে, তার আগে কিন্তু পত্রিকায় বিশদ রিপোর্ট আসছে, মূলধারা পত্রিকা সমকালে। সেখানে আসার পরেও কিন্তু ঠিকই তালিকাভুক্ত হয়ে গেছে। এবং এই কোম্পানিগুলোর আলটিমেটলি দেখা যাবে অ্যাবসলিউটলি পেপার বেসড। এইখানে বাজারে আমাদের যেটা প্রধান সমস্যা, যেই মালিক পক্ষ বাজারে আসে উনি অসৎ, নাম্বার ওয়ান। এবং যেই সব স্টেক হোল্ডার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, বা আমরা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলি অথবা আন্ডার রাইটার বলি বা ইস্যু ম্যানেজার বলি যাদেরকে, এরা হচ্ছে অসৎ। এবং যারা পাওয়ারফুল ইনফ্লুয়েন্সিয়াল বিভিন্ন স্টেক হোল্ডার এনবিআর বা ওই জায়গায় আছে, তারা হচ্ছে অসৎ। এখন এই তিনটার পরে টোটাল বিশেকের উপরে এমন সব জায়গা থেকে প্রেশার আছে, তারা কিন্তু সেই প্রেশার হ্যান্ডেল করার মতো অবস্থা বা ওই ধরনের ব্যক্তিত্ব আসে না, যেহেতু তারা নিজেরাই লবি করে এখানে আসে। তাহলে আপনি যদি সামগ্রিকভাবে ওই জায়গাগুলোর সংস্কার করতে না পারেন, ফেরেস্তাকে আনে বসাইলেও একই অবস্থা হবে। আর বিনিয়োগকারীদের দিক থেকে হচ্ছে যে আমরা এত কিছু পত্রপত্রিকা দেখার পরেও ওই শেয়ারটা আমরা আবার কিনতে যাচ্ছি, ওইটা হচ্ছে আমার অজ্ঞতা। মানে আমার সামনের অনেক অপশন আছে, আমি নিব কি নিব না ডিসিশন কিন্তু আমার। সবার আগে দোষ দিলাম যে কেন তারা আমার সামনে এভাবে এনে দিল, কারণ তাহলে সবচেয়ে সংস্কার দরকার কি, এই যে বিসেকের যে অডিটর প্যানেল যেটা আছে, সেই প্যানেলটাকে রিভাইজ করা, ডেফিনেটলি যারা একদম স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করে তাদেরকে রাখা, এটা একটা। সেকেন্ডলি হচ্ছে যারা রিভিউ করে, একটা আইপিওতে আসার আগে যখন ড্রাফট প্রসপেক্টাস দেয়, এটাকে যখন রিভিউ করা হয়, তখন যাতে তারা কোম্পানি ভিজিট করে কোম্পানির রিয়েল অবস্থা দেখে প্রফিটেবিলিটি 5 বছরে যেটা দেয় সেটা কি মেক করা জনগণের সামনে প্রতারণা করার জন্য, উইন্ডো ড্রেসিং, না সত্যিকার অর্থেই সেই ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে না। যতগুলো কোম্পানি আপনার আইপিওতে আসছে, মানে প্রি আইপিও কন্ডিশনের পরে পোস্ট আইপিওতে এত গ্যাপ থাকে, তাহলে সহজেই বোঝা যায় এই শেয়ারগুলো সাধারণ মানুষের সাথে ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্যই একটা পক্ষ কাজ করছে। তাহলে এখানে যিনি চেয়ারে বসবেন তাকে অ্যাকাউন্টিং নলেজ থাকতে হবে, অডিটরদের লুপহোলসগুলো বুঝতে হবে। আপনি বড় ইকোনমিস্ট হলেন, আপনি অডিটর, অ্যাকাউন্টিং ফাংশন, এগুলো তো টেকনিক্যাল টার্ম, ওটা আপনি বুঝেন না। সারা পৃথিবীতে কিন্তু রেগুলেটরের জায়গাগুলো হচ্ছে অ্যাকাউন্টিং প্রফেশনাল থেকে আনা হয়। আমাদের এখানে ইকোনমিক্স, ডেভেলপমেন্ট ইকোনমিক্স বা ইন্টারন্যাশনাল বিভিন্ন ডোনার এজেন্সির এক্সপোজার তার আছে কিনা, ওইগুলো তো যে গ্লোবাল যদি প্র্যাকটিস থাকতো তাহলে আমি ওখানে অ্যাপ্লাই করতাম। আমার মার্কেট লোকাল, নিচ্ছি গ্লোবাল, যিনি আসছে ওনার টেকনিক্যাল নলেজ নাই, আপনি তাহলে কিভাবে একটা জিনিসকে করবেন? তাহলে সংস্কার তো সব জায়গায় দরকার। ফিরবো, তবে তার আগে একটা বিরতি যেতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক নিবেদিত বিজিক অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি শেয়ার পুঁজিবাজারে কেমন সংস্কার চাই সেটি নিয়ে। বিরতির আগে অধ্যাপক আলামিন কথা বলছেন, আমি একটু মনির হাসানের কাছে শুনে আসতে চাই। আপনি একটা ভালো কথা বলেছেন, সেটা হচ্ছে আসলে পুরো আর্থিক খাত নিয়ে আমাদের আলোচনা করতে হবে এবং রিফর্মটার গোটাটা। কারণ আমিও দেখেছি যখন মনিটারি পলিসি সেন্ট্রাল ব্যাংকে দেওয়া হয়, আমি আমার সাংবাদিকতা, আজকে যিনি অর্থ উপদেষ্টা হয়েছেন সালেউদ্দিন স্যার, ওনার সময় আমি দেখেছি তখন ক্যাপিটাল মার্কেটকে যেন তারা আমলে নিতে চায় না।
দৃষ্টিভঙ্গি যে ওটা কোনো বাজার না। কিন্তু আমরা পৃথিবীর সারা বিশ্বেই ক্যাপিটাল মার্কেট হচ্ছে লম্বা পুঁজি, যেটা উনিও বলছেন বা আমরা সবাই সবসময় বলি যে এটা হচ্ছে শিল্প পুঁজি যোগান দেবে। কিন্তু আমাদের ব্যাংক থেকে যায় শিল্প পুঁজি যোগান, যে কারণে আমাদের ক্লাসিফাইড লোন বাড়ে। আবার ক্যাপিটাল মার্কেটে যারা পুঁজি সংগ্রহ করে, আপনি যে রেফারেন্সটা দিলেন সেটাও একটা ব্যাড ইন্টেনশন থেকে এই কোম্পানির কোনো চিহ্ন নেই, এটা ঠিক আছে, রিফর্মটা আপনি এভাবে বলেছেন। কিন্তু আমরা যখন দেখি যে এই কোম্পানিগুলো কিভাবে ছাড়া পায়, এসএসসির তো আইনি ক্ষমতা অনেক, কেন এই কোম্পানিগুলো তারপরেও আসতে পারে? তার মানে কি আমাদের আইপিও সিস্টেম যেটা এখন আছে ডিসক্লোজার বেস, সেখানে কোনো কিছু সমস্যা আছে? আমরা কি সেটা এসএসসির হাতে নিয়ে যেতে চাই বা কোনো এক্সপার্ট টিমের কাছে নিয়ে যেতে চাই যে আইপিওটা যাবে তার আগে এটা একটু গবেষণা করার ব্যাপার আছে? আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ মঞ্জুর ভাই আপনাকে। আবারও যেটা আপনি বলছিলেন আমি ওই পয়েন্টে আসতেছিলাম, সেটা হলো এভাবে যে আমাদের যে বিনিয়োগকারীদের ভিতরে এবং এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে দীর্ঘদিন থেকে কমিশন এবং সবাই মিলিয়ে সেই প্রত্যাশাটা তৈরি করা হয়েছে এরকম যে সেকেন্ডারি মার্কেটে যদি দরপতন হয়, সেই দরপতন হলে তখন হলো কমিশনের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এবং কমিশন সেখানে হস্তক্ষেপ করে। সেকেন্ডারি মার্কেটে যদি শেয়ারের দাম বাড়ে কমে, এইটা একেবারেই হলো কমিশনের কাজ না। দীর্ঘদিন পর্যন্ত আমরা এটাকে তৈরি করে ফেলছি, এইটা মূলত এটার জন্য হলো কমিশনই দায়ী। এক, দ্বিতীয়ত আইপিওর কথা যেটা বললেন, যে আইপিওর কথাটা কমিশনে ওই কোন আইপিওটা দেওয়া হবে কিংবা না দেওয়া হবে, এইটা ওই পর্যন্ত কমিশন মিটিং এইটার ডিসিশনটা ইডি পর্যন্ত হয়ে যাওয়ার কথা, ইডি লেভেলের। এইটা কমিশন মিটিংয়ে শুধু হ্যাঁ এবং না, ইয়েস অর নো সেটা সিদ্ধান্ত নেবে, সেইটা খুব বেশি কাজ না। কিন্তু আমরা দেখছি যে ইডি লেভেল থেকে কিংবা কমিশনের বিভিন্ন জায়গা থেকে যে সিদ্ধান্তগুলো যায় কমিশন মিটিংয়ে কোনো এক অদৃশ্য কারণে সেটাকে চেঞ্জ হয়ে যায়। এইটা হলো যে, আর আইনের কথাটা যেটা বলছেন, বাংলাদেশের পুঁজিবাজারে যথেষ্ট আইন আছে এবং আইনে যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে এবং এমনকি মানি লন্ডারিং আইনের তদন্ত করার মতো ক্ষমতা বিএসইসিকে দেওয়া আছে। কিন্তু এরপরেও যে আইন যারা বাস্তবায়ন করবে, সমস্যাটা হলো একটা সমস্যাটা ওনাদের ভিতরে, যেহেতু একটা টোটালি একটা যে সমস্ত কোম্পানি দেওয়া হয়েছে সেটা একটার জন্য একটা কিংবা শুধু একা কমিশন না, টোটাল রাষ্ট্রীয় সিস্টেমটা দেয়। এবং এই সিস্টেম এমন কিছু জায়গা থেকে এমন কিছু টেলিফোন আসে এবং এমন কিছু জায়গা থেকে তদবির আসে, কমিশন এটা চাইলেই সেটাকে অ্যাভয়েড করতে পারে না। অ্যাভয়েড করতে না পারার কারণে ওনারাও এই সুবিধাটাকে নিয়ে নিয়েছেন। এটা বেশি সময় হলে এটাকে প্রমাণ করে দেওয়া যাবে কোম্পানি ওয়াইজ। আমরা যদি একটা কোম্পানির কথা বলি, একটা কোম্পানির আমি নাম বলছি না, দেখবেন যে এখনও 2-3টা কোম্পানির, সমস্ত কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয়েছে, এখনও 2-3টা কোম্পানির ফ্লোর প্রাইস এখনও দেওয়া আছে। কারণ ফ্লোর প্রাইসটা তুলে নিয়ে এই কোম্পানিটা শেয়ারটা পড়ে যাবে, তাই এদেরকে সুবিধা দিয়ে দীর্ঘদিন পর্যন্ত এইটাকে ফ্লোর প্রাইস দিয়ে এখনও আটকে রাখা হয়েছে। এইটা হলো যে আপনি একটু খোঁজ নিলেই পাবেন। এক, 2 নম্বর হলো যে আমাদের মানি মার্কেটে যেটা মনিটারি পলিসির কথা যেটা বলছেন, শুধু মনিটারি পলিসি না, আমাদের সরকারের নীতি নির্ধারকদের ধারণাটা এই যে বাংলাদেশে পুঁজিবাজার না থাকলে কিছুই হয় না। গুরুত্বের জায়গাটা তো অনেক পরের কথা, যে আমরা এটাকে কতটা গুরুত্ব দিয়ে কাজে লাগাবো। এবং সরকারের ম্যাক্সিমাম লোক যারা শেয়ার বাজারের সাথে সরাসরি ইনভলভমেন্ট না, তাদের ধারণা বাংলাদেশের পুঁজিবাজারটা সরকারের জন্য একটা দায়। এইটাকে হলে যে যতটা মিনিমাইজ করে রাখা যায় এবং যতটাকে ছোট করে রাখা যায়, এটাকে যখন বড় করে যখন রিপোর্ট না আসে, সরকারের বড় অংশ এটাকে নজরই দেয় না। এটাই যেহেতু আইনে যথেষ্ট আইনি ক্ষমতা দেওয়া আছে, আপনার মনে আছে যে আইনের বিএসইসির আইনের এত বেশি, 2সিসির এত বেশি ক্ষমতা। তো ডক্টর কামাল হোসেনের একটা রিট ছিল, সেই রিটটা ছিল এরকম যে 2সিসিতে বলা আছে যে বাংলাদেশের যে কোনো আইনের কার্যকারিতা স্থগিত করতে পারবে, নতুন একটা আইন প্রণয়ন করতে পারবে। তার মানে দাঁড়ায় ওনাদের রিটের মূল মেরিটটা ছিল এরকম যে 2সিসি দিয়ে সংবিধানকেও হলো যে সুপারসিড করা যায়। সংবিধান যেহেতু মাদার ল, তাহলে 2সিসির কার্যকারিতা স্থগিত। যেহেতু অনেক আলোচনা সমালোচনা যুক্তিতর্কের পর সেইটা 2সিসি রাখা হয়েছে। কিন্তু 2সিসি থেকে শর্তহীন ক্ষমতা দেওয়া আছে কমিশনকে। আর যদি কোনো আইন যদি নাও থাকে, 2সিসি দিয়ে এই কমিশন যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আমরা ইতিপূর্বে দেখছি যে সমস্ত আইপিওগুলো এসেছে, সেই আইপিওগুলো বাস্তবে কোনো কোম্পানির অস্তিত্বই নেই। এই কোম্পানিগুলো আসছে এখন, শুধু একটা না, গত 3-4 বছরে দেখবেন যে
আমি যদি 100 কোম্পানি দেখি, এই 100-র মধ্যে 60 থেকে 70টা কোম্পানি আসছে, যেই 70টা কোম্পানির হলো যে নিষিদ্ধ অডিট কোম্পানি দিয়ে অডিট করানো হয়েছে এটা। এরপর হলো ইস্যু ম্যানেজার। ইস্যু ম্যানেজার মূলত যিনি আসবেন, কমিশনের এত ম্যান পাওয়ার নাই, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আসবে, এই ফার্মাসিউটিক্যাল কোম্পানির কী ধরনের সম্ভাবনা, এটা কমিশনে একজন ডাক্তার নাকি ওই এক্সপার্ট নাই, এটা বুঝতে পারবে না, এইটা দেখবে ইস্যু ম্যানেজার। কিন্তু গত 5 বছর ইস্যু ম্যানেজার কি কোনো একটা ইস্যু ম্যানেজার দুর্বল ইস্যু নিয়ে আসার জন্য কারো শাস্তি হয়েছে? অবশ্যই না। এটার যেহেতু সিস্টেমটা এভাবে, যেহেতু আমরা এটাকে সুবিধা নিয়ে এটাকে মানি মেকিং একটা মেশিন যদি হয়ে গেছে কিছু মানুষের জন্য, তো এটাকে হলো যে টোটাল সিস্টেম চেঞ্জ করতে হবে এবং এটার জন্য সদিচ্ছা দরকার। এই সদিচ্ছা দিয়ে আমাদের সংস্কারে যেতে হবে। এটা হ্যাঁ, ধন্যবাদ আপনারে। আমি একটা বড় প্রসঙ্গ তুলেছেন। আমার মনে হয় যে এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, যে কমিশনের আইনগত শক্তি অনেক, কিন্তু কমিশন মানে চালনা করছে যে তার দক্ষতা, তার গাম্ভীর্যতা, তার নৈতিকত অবস্থানটা এখানে একটা বড় ভূমিকা রাখে। আমি যদি একটা রেফারেন্স দেই, ফরাসউদ্দিন সাহেব যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন, আজকের অনেকেই নাম জানেন না, কিন্তু আমরা সে সময় নাম জানি। অনেকগুলো ঋণ উনি বেনামি লোন ওন করিয়েছিল আমাদের দেশের প্রখ্যাত রাজনীতিবিদদের, এবং তাদের ব্যাংকের ডাইরেক্টরশিপ ক্যান্সেল করেছিলেন এবং উনি ওন করিয়েছিলেন। এবং ওনার সময় দেখেছি যে উনি প্রধানমন্ত্রীকেও যে ওনার কথাটা শক্ত করে বলে প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্ষমতাটা নিয়ে আসতে পেরেছিলেন, যে প্রধানমন্ত্রী ওনাকে কোনো কিছু ডিকটেট করতো না, বলতেন যে আমার আইনি কাঠামোর মধ্যে আমাকে চলতে দেন, আমি আপনাকে ভালো একটা ব্যাংকিং সেক্টর দিব। আমি সে কথাটাই বলতে চাই, এসিসি তো আইনি কাঠামো ঠিক আছে, তাহলে ওই রকম একজন ব্যক্তিত্ব দরকার। এখন কি আমরা উল্টোভাবে ভাববো? মানে যদি আমি এই জায়গার থেকে, যদিও সেটা পুরো রাষ্ট্রীয় ব্যবস্থায় বলা যাবে না, যে ব্যক্তিটা ইম্পর্টেন্ট, ব্যক্তিটা শতটা ইম্পর্টেন্ট। আপনি কিভাবে দেখেন? দেখুন, আগে মানুষকে যদি যোগ্য ব্যক্তিকে সার্চ করে নেওয়া হতো, উনি যাবে কি যাবে না সেই সিদ্ধান্ত দিলে কিন্তু সেই ধরনের একটা কনটেক্সট ছিল। এখন হচ্ছে যেই ব্যক্তি যাবে সেই অনেক লবি করে, অযোগ্য লোকেরাই কিন্তু লবি করে। তাহলে আপনি যখন লবি করে একটা জায়গায় যাবেন, যেই চ্যানেলে লবি করেছেন তার কথা তো আপনাকে শুনতেই হবে। আমাদের লাস্ট কমিশন যিনি আসছেন, উনি কিন্তু লাস্টের রিনিউয়ালের আগেও কিন্তু 2,500 কোটি টাকার একটা মানে সুকুক বা যেটাকে আমরা বলছি, এর আগে 3,000 কোটি টাকার সুকুকের এক্সপিরিয়েন্স কি, আপনি সব যে ব্রোকারেজ হাউসগুলো আছে তাকে ম্যান্ডেটরি ইনস্ট্রাকশন দিলেন, তাদেরকে 15% তার ইকুইটির ইনভেস্টমেন্টে যেতে হবে। আপনি 100 টাকা করে দিচ্ছেন, আপনি জানেন যে ওই প্রজেক্ট প্রোফাইল কী ছিল, মানে এই যে সোলার পাওয়ারে যে 3,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হবে, এই 3,000 কোটির প্রজেক্টটার তো ওরকমভাবে ভিজিটও করে নাই। এইখানে আর রেসপন্সিবল কে? ইস্যু ম্যানেজার যে ছিল। এবং বাংলাদেশ ব্যাংক থেকে তখন কি সাপোর্ট দেওয়া হলো, যে সুকুকে ইনভেস্টমেন্ট করলে ট্যাক্স রিবেট পাওয়া যাবে, ওইখান থেকে উৎসাহিত করা হলো। তাহলে দেখেন, এতটাই পাওয়ারফুল একজন ব্যক্তি এই কাজটা করেছে, প্রত্যেকটা অর্গানকে উনি ডিস্ট্রয় করেছে ওনার পাওয়ারটাকে এক্সারসাইজ করে। বাংলাদেশ ব্যাংক থেকে একটা পজিটিভ অর্ডার আনলো, আপনি ধরেন এনবিআর থেকে আবার ট্যাক্স রিবেটের একটা সুযোগ তাকে দিল, আবার যে ইস্যু ম্যানেজার এটা করবে তারাও সুন্দরভাবে এমন সব প্রসপেক্টাস তৈরি করছে 400 পৃষ্ঠার, আপনি ওই প্রসপেক্টাস পড়লে মনে হবে যে আমার জমি ঘর বিক্রি করে আমি এই সুকুকে ইনভেস্ট করব। তাহলে এই বিষয়টা কিভাবে হলো? কারণ এইখানে সাধারণ মানুষের তো এত কিছু বোঝার ক্ষমতা নাই। আপনার তো রেগুলেটর এখানে আইনি কাঠামো অনুযায়ী যে এটা জিনিসটা হচ্ছে না, আপনি যাকে আনছেন বা যে আইন আছেই, ধরেন 30% মিনিমাম স্পন্সরদের হোল্ডিং করতে হবে, এটা 12 বছর আগের আইন। এখন পর্যন্ত অনেক কোম্পানি 30% স্পন্সরদের নাই, স্পন্সরদেরই শেয়ার নাই, পাবলিক হোল্ডিং 99%, স্পন্সরের 1%। তাহলে এই কোম্পানির প্রতি স্পন্সরের কি কোনো দায়বদ্ধতা থাকবে? বা প্রফিটেবিলিটি যে হয়, আর্নিংসটাকে আপনি গেম প্ল্যানারদের গেম প্ল্যান অনুযায়ী আর্নিংসটাকে ম্যানিপুলেট করেন, তাহলে এই আর্নিংসটা যে পরবর্তী কোয়ার্টারে অডিটেড যখন হয় তখন যে আগের সাথে ম্যাচ থাকে না, আপনি যেটাকে ভুয়া দেখিয়ে দাম বাড়ালেন, ওই চক্রের কি কোনো বিচার হয়? তাহলে আমরা প্রতিটা জায়গায় যখন দেখছি এমন একজন ব্যক্তি আসছে, যেই ব্যক্তি বিভিন্ন লবির মাধ্যমে আসে, তারপর ওই সব মানুষের পারপাস সার্ভ করে, তখন তারা চিন্তা করে পলিসি সাপোর্টের জন্য আমার একজন দরকার আর মার্কেট চালানোর জন্য একজন দরকার। এই দুইজন ব্যক্তি যদি আমার থাকে তাহলে আমি মানুষকে একটা ভালো মেসেজ দিতে পারবো। কিন্তু এতে যে সারা দেশের যারা বিনিয়োগকারী সবাই যে এর মধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওটা কিন্তু তারা বিবেচনায় আনছে না। কারণ যেই দুইজন ব্যক্তির কথা বলা হচ্ছে, সে হয়তো হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাঠাচ্ছে, তার যেমন যে সরকারি কর্মকর্তার নামে পত্রিকায় আসছে সব জায়গায়, যে মেইনলি গতবার বাজারটাকে ধ্বংস করার নতুন কমিশন আসার পরপরই সে সরকারি কর্মকর্তা হিসেবে বিনিয়োগ করতে পারবে, তাকে তো ফান্ড ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়নি। আমাদের প্রখ্যাত খেলোয়াড় সাকিব আল হাসান, তার কাছ থেকে ফান্ড নিয়ে, সমবায়ের ফান্ড নিয়ে, আমাদের বিশ্ববিদ্যালয়ের এক মার্কেটিংয়ের অধ্যাপক আছে,
ওনারা সহ মিলে ফার্স্টে আগের চেয়ারম্যান আসার পর একটা ওয়েবিনার করলো। এই ওয়েবিনার করে বাজারকে মেসেজ দিল যে এই কমিশন আমার কন্ট্রোলে। তখন তাদের একটা ফলোয়ার গ্রুপ তৈরি হয়ে গেল। তার ভিত্তিতে এই বিমা খাতের শেয়ার, তখন পরবর্তীতে আসলো ইডরার চেয়ারম্যান নিজেই তার নামে দুদকে ফাইল পরবর্তী স্যুট হলো যে তার নিজের নামে এই বিমা কোম্পানির আপনার লেনদেন করছে শেয়ার, যেখানে উনি এটাতে রেগুলেটর হিসাবে, ইডরা মানে একটা রেগুলেটরি বডি, ওইখানে আপনি যখন নিজেই দুর্নীতির দায়ে অভিযুক্ত থাকেন, আপনি নিজেই যখন কারসাজির সাথে জড়িত থাকেন, তখন বলা যায় রক্ষক হয়ে যখন ভক্ষক হন, তখন কিন্তু আলটিমেটলি এই জায়গায় কোনো আস্থা থাকে না। তার মানে এটা আমূল পরিবর্তন লাগবে। আপনার কাছে আবার আলোচনায় ফিরবো, তবে তার আগে একটা বিরতি দিতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক নিবেদিত বিজিক অনুষ্ঠান। আমরা আলোচনা করছি আমাদের পুঁজিবাজারে কেমন সংস্কার চাই সেটি নিয়ে। আমি বিরতির আগে আলামিন সাহেব কথা বলছেন, আমি মুনির হাসানের কাছে জানতে চাই যে বিরতির আগে আমরা যে আলোচনা করছিলাম, আমার কতগুলো মানে সুনির্দিষ্ট যদি প্রশ্ন করি, যে আমরা যে ধরে ধরে চাই, আপনার অনেক দিনের অভিজ্ঞতা, ক্যাপিটাল মার্কেট ফলো করেন, ভিতরে ঢোকেন, ইনসাইড স্টোরি করেন এবং বড় বড় স্টোরি করেন, অনেক ধরনের গ্যামলিংয়ের তথ্য আমরা আপনাদের রিপোর্টে পাই। তো আমাদের সাংবাদিকতা জীবনেও আমরা অনেকগুলো এরকম দেখেছি যে মানে একটা গ্রুপ থাকে, তারা কোম্পানি দিয়ে ম্যানিপুলেট করে এসএসসিকে এক ধরনের রাজনৈতিক প্রভাব দিয়ে তার আইপিওটা বের করে নেয় এবং তারপরে সেখান থেকে সে বা তার আইপিও আগেই আছে, সেখানে অ্যাসেট রিভ্যালুয়েশন করে। আমি যদি এই মুহূর্তে স্মরণ করি যে জেম গ্লোবাল, বিডি থাই, জেম গ্লোবাল, বেক্সটেক্স, আমি নিজে রিপোর্ট করেছিলাম কেম্যান আইল্যান্ডের অ্যাকসেন্টের কোম্পানি দিয়ে বেক্সিমকোর কিছু শেয়ার কেনা, বিডি থাইয়ের কিছু শেয়ার কেনা হয়েছিল ফেস ভ্যালুতে, একটা দাম পর্যায়ে পর্যন্ত বাড়ি, সেই শেয়ারটা আমরা শুনেছি যে কেম্যান আইল্যান্ডে কোনো কোম্পানি ছিল না, এটা ক্রিয়েটিভ একটা ক্রিয়েশন হয়েছে এবং সেটা করা হয়েছে। আমি জানি না ওই এন্ডের জায়গাটা কি। তো এই জায়গা কি রিফর্ম করতে, একটা হলো এসএসসিতে কি রিফর্ম করা দরকার, সংস্কার, বা আইপিওর ক্ষেত্রে কি রিফর্ম করা দরকার সুনির্দিষ্ট, কিংবা যেখানে ট্রেড হয় ডিএসসি, সিএসসি, সেখানে কোনো রিফর্ম দরকার কিনা, কিংবা আমরা দেখি যে যেটা বলছিলেন যে কোম্পানির অস্তিত্ব নাই সেই কোম্পানি ট্রেড হয় এবং ভালো দাম বাড়ে, সেখানে কি করা দরকার সেটা যদি সুনির্দিষ্ট করে বলেন আপনি। আমি ধন্যবাদ মঞ্জুর ভাই। আমি সুনির্দিষ্টভাবে আমি 3-4টা পয়েন্ট বলব। এর আগে একটা কারসাজির কথা বলে রাখি। আপনি রিপোর্ট করেছিলেন বিভিন্ন সাংবাদিকরা 2006 সালে রূপালী ব্যাংক কিনে নেবে সৌদি যুবরাজ। এই রূপালী ব্যাংকের 93% শেয়ার কিনে নেবে। এর আগেই হলে এই শেয়ারগুলো কিনে রূপালী ব্যাংকের আটকানো হয়েছিল এবং আমরা পরবর্তীতে আমরা বিভিন্ন রিপোর্টে আসছি, আমরা 3-4 দিন আগেও আমরা রিপোর্ট করছি, যেই নামে হলো যে রূপালী ব্যাংক কিনে নেবে বন্দর বিন আব্দুল আজিজ আশামস, ওই নামে সৌদিতে কোনো যুবরাজই ছিল না। এটা সৌদির রাজপরিবারের 22,000 সদস্য, গভর্নমেন্ট থেকে এটা বলা হয়েছিল, রাইট। সৌদির রাজপরিবারের 22,000 সদস্য, এর মধ্যে থেকে একজনকে সাজিয়ে নিয়ে আসা হয়েছে, প্রাইভেটাইজেশন কমিশন আসছে, পত্রিকা অফিসে খেজুর পাঠাইছে। এরপরে হলো 400 টাকার শেয়ার 3400 টাকা নিয়ে এইখান থেকে 900 কোটি টাকা ইনকাম করা হয়েছে। আমরা 3-4 দিন আগে একটা রিপোর্ট করছি, কারসাজির একটা শুধুমাত্র দৃষ্টান্ত বললাম। তাহলে সংস্কার কীভাবে দরকার, আমি সুনির্দিষ্ট 4টা পয়েন্ট বলবো। প্রথমত হলো যে আমাদের বিএসসি একটা দেখবেন ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজ ফান্ড নামে একটা ফান্ড করা হয়েছে। এই ফান্ডটার মূল কাজ হলো কোনো যদি কোম্পানির শেয়ারটাকে আপনি যদি ফান্ডটার ধরন দেখবেন, এই ফান্ডটার অ্যাক্টিভিটিস যে দেখবেন, ওইখানে যেটা বলা আছে যদি কোনো কোম্পানির শেয়ারের দাম পড়ে যায় সেইটাকে কিনে তুলবে, আর যদি অতিরিক্ত হয়ে যায় সেই শেয়ারটাকে বিক্রি করবে, সেটা আইসিবির সাথে সমন্বয় করে কাজ করবে। বেসিক্যালি বিএসসির এটা কাজই না। এটা শেয়ার বাজারে শেয়ার কেনা বেচায় বিএসসির অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে না, টোটালি এটা রং কনসেপ্ট। এবং যেখান থেকে আসা হয়েছে এটার মধ্যে ধান্দাবাজি আছে, যারা করছে এর পিছনে অসৎ উদ্দেশ্য আছে। এই অপারেশনাল অ্যাক্টিভিটিস থেকে বিএসসিকে সরিয়ে আসতে হবে। এক, নৈতিকতার কথা আমরা বিভিন্নভাবে বলছিলাম যে সমস্ত কোম্পানিগুলো বিভিন্ন নৈতিক চাপে এবং সরাসরি বিএসসির কর্মকর্তারা কোম্পানি দখল করে নিচ্ছে, বন্ধ কোম্পানি, সেইখানে নিজেদের পারিবারিক লোক দেওয়া হচ্ছে, নিজেদের পছন্দের লোক দেওয়া হচ্ছে। এইখান থেকে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কন্ট্রোল করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে কাকে কাকে দরকার সেইখানে ফিশন কোম্পানিকে বসানো হচ্ছে। এই হলো নৈতিকতার জায়গা থেকে সরে আসতে হবে। 3 নম্বর জিনিস আমি যেটা বলতে চাই যে ক্ষমতার সব জায়গায় একটা ক্ষমতার ভারসাম্য আনতে হবে। যে বিএসসির শর্তহীন ক্ষমতা দেয়া আছে,
স্টক এক্সচেঞ্জের যে ক্ষমতা দেওয়া আছে এই ক্ষমতাকে একেবারেই ব্যবহার করতে দেওয়া হয় নাই। স্টক এক্সচেঞ্জের মূল কাজ মার্কেট অপারেশন, সেই মার্কেট অপারেশনে টোটালি বিএসইসি সেখানে হস্তক্ষেপ করেছে। টোটাল স্টক এক্সচেঞ্জকে একটা রুগ্ন প্রতিষ্ঠান হলে পরিণত করে রাখা হয়েছে। এই হলো যে আমাদের স্টক এক্সচেঞ্জের কী ক্ষমতা, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কী ক্ষমতা, পরে ইস্যু ম্যানেজারের কী ক্ষমতা, অডিট কোম্পানির কী ক্ষমতা। এই ক্ষমতাগুলো যদি সবাই মিলে যদি ক্ষমতার ভারসাম্য রক্ষা করে, এসিসি সেখানে যদি রেগুলেটরের দায়িত্ব পালন করে এবং সেখানে রেফারির ভূমিকা যদি পালন করে, তাইলে হলে এই বাজারটাকে এখন যেখান থেকে দেখছি সেখান থেকে আর একটু উন্নতি হবে। আমি পুরোপুরি উন্নতি দেখছি না, কারণ এটা বাংলাদেশ, অনেক কিছুই হলো এখন আমরা মুখে বলি কিন্তু বাস্তবায়ন খুব কঠিন। 4 নম্বর হলো এই জায়গাটাতে একেবারেই স্বাধীনভাবে কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না। নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক আনুগত্যকই নিয়োগের মাপকাঠি হিসাবে দেখা হয়, এইটা বন্ধ করতে হবে। এখানে যোগ্যতা আনতে হবে এবং এই যে প্রফেসর আলামিন যেটা বলছিলেন, সেখানে সার্চ কমিটি গঠন করে কে এখানে এক্সপার্ট সেটা দেখে এখানে নিয়োগের বিষয়টা করতে হবে। সামগ্রিকভাবে এই যে বিষয়টা যদি করতে পারি এবং যদি সদিচ্ছা যদি থাকে, এটাকে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা একটা ভালো পুঁজিবাজার পাবো বলে আশা করতে পারি। আমি প্রফেসর আলামিন একই প্রশ্নে আসতে চাই যে সুনির্দিষ্টভাবে বিএসইসির আইনি ক্ষমতায় কি পরিবর্তন আনা দরকার আছে কিনা, আইপিও রুলসে কোনো পরিবর্তন আনা দরকার আছে কিনা, বা স্টক এক্সচেঞ্জ পরিচালনার ক্ষেত্রে আইন কানুনে কোনো কিছু করা দরকার আছে, রিফর্ম কোথায় কোথায় হবে সুনির্দিষ্টভাবে যদি বলেন। দেখুন, মনির ভাই কিন্তু অনেকগুলো পয়েন্ট বলেছে। আমি এটার সাথে যেটা সাপ্লিমেন্ট করতে চাই সেটা হচ্ছে যে আমরা যদি ডিএসসিকে ধরি আপনার খেলার মাঠ, তাহলে রেফারি ধরবো বিসেককে। এখন দেখা যাচ্ছে যে সম্পূর্ণ কন্ট্রোলটাই হচ্ছে বিসেকের কাছ থেকে। তাই ডেলিগেশন অফ পাওয়ার, ধরেন প্ল্যাটফর্ম ট্রেডিংয়ের হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ। এখন তারা কোম্পানি চালু আছে না বন্ধ আছে এইটা তারা ভিজিট করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত বিসেক তাকে অ্যালাউ করবে। এটা বিসেকের কি? আমি এখানে ট্রেডিং হচ্ছে, আমি তথ্য পাচ্ছি কোম্পানি বন্ধ আছে, আমি তাহলে ওখানে নিজে যাব, আমি অনলাইন করছি। আইপিও আসার ক্ষেত্রে বেসিকের ক্ষমতা থাকবে কেন, আপনি সেটা বলেন। আইপিওতে আসার ক্ষেত্রে তারা যাচাই বাছাইয়ের অডিট রিপোর্ট দেখার ক্ষেত্রে ওই জায়গাটাতে যেই জিনিসটা আগে ডিএসসির কাছে ছিল, তখন কিন্তু অনেক ভালো কোম্পানি খারাপ কোম্পানি সবই আসতো, বাট এখন বিসেকের কাছে আসার পরে সেই সম্ভাবনাটা চলে গেছে। এটা অবশ্যই ডিএসসির কাছে আসা উচিত। ফাইনালি রেগুলেশনের কোনো জায়গায় কোনো ধরনের লুপহোলস বা বড় ধরনের প্রবলেম আছে কিনা ওইটা দেখবো। তাহলে আমি যদি আরো সুনির্দিষ্ট হয়ে জানতে চাই, আইপিও মানে যে পদ্ধতিতে দেওয়া হয় ডিসক্লোজার বেস, সেইখানে কোনো পরিবর্তন আনা দরকার, নাকি আইপিও ডিএসসি সিএসসির মাধ্যমে এসএসসির কাছে যাবে সে জায়গা দরকার? এসএসসি কি করবে এই আইপিওর ক্ষেত্রে যদি সুনির্দিষ্ট কি করা উচিত? আইপিওতে সবচেয়ে বড় প্রবলেম আমাদের বাংলাদেশে যেটা, সেটা হচ্ছে যে বুক বিল্ডিং পদ্ধতি যেটা, আরেকটা হচ্ছে আপনার ফিক্সড প্রাইস। বুক বিল্ডিংয়ে যারা প্রফেশনাল বিডাররা প্রাইস বিল্ড আপ করে, তারা হচ্ছে ম্যানিপুলেটিভ প্রাইস বিল্ড আপ করে। যেমন ধরুন আপনাকে যদি ওয়ালটনের কথাই বলি, নিয়ম ছিল 10%-এর কম যদি হয় বাজারে ফ্লোট হওয়া যাবে না, বাট ওয়ালটন মাত্র 0.03%, লেস দেন 1% বাজারে মার্কেট শেয়ার চালো। তাহলে শুরুতেই কিন্তু তারা একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করলো। আর তারা যে ভ্যালুয়েশনটা করলো, বাংলাদেশের সব লিডিং বড় বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তার প্রাইসিং করলো অনেক উপরে। যখন পত্রিকায় পাবলিশ ছিল তার 9,000 কোটি টাকা লং টার্ম লোন, 7,000 কোটি টাকা শর্ট টার্ম লোন, এসব পত্রিকা আসার পরেও কিন্তু ওই জিনিসটা আসছে আর্টিফিশিয়ালি বিশাল জায়গায় চলে গেছে। তার মানে এখানে 3টা পক্ষ দায়ী, যারা বিডিং করেছে, যারা এটাকে অ্যাপ্রুভ করেছে, যারা এটাকে ট্রেডিংয়ের জন্য সহায়তা করেছে। এখন আপনি তো তখন পত্রিকায় আসছে, আপনি তো আমলে নেন নাই তখন। তাহলে আমরা যেই কথাগুলোই বলছি সেই কথাগুলো যখন বাস্তবায়ন করতে হবে, তাহলে অবশ্যই আপনাকে সে এম্পাওয়ার করতে হবে। এখন কিন্তু আমরা অনেক কিছু সংস্কার একদিকে চাচ্ছি, করতে হবে ডিএসসি সিএসসি কে, ডিএসসি সিএসসি কে করতে হবে তার জায়গা থেকে। আর বিসেক কি হচ্ছে রেগুলেটর, তার বাইরে না। বাজারের ইন্ডেক্স কোথায় গেল, বাজারে আর্টিফিশিয়াল কোনো ইন্টারভেনশন লাগবে কিনা, এটা তো বিসেকের কাজ না। কাউকে প্রোটেকশন দিতে হবে কিনা, এটাও বিসেকের কাজ না। ধরেন যেই কোম্পানির শেয়ারটা এখন ফ্লোরে আছে, এই শেয়ারের আর্নিংস যা চেঞ্জ হয়েছে, এই অনুযায়ী শেয়ারের দাম 10 টাকা থাকার কথা না। আপনি এখানে তো আর্টিফিশিয়ালি বিশাল একটা জায়গায় ফ্লোর দিয়ে রাখছেন। আমরা ফিরবো আলোচনায়, তবে তার আগে একটা বিরতি যেতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক নিবেদিত বিজয়িক অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি পুঁজিবাজারে কেমন সংস্কার চাই। বিরতির আগে অধ্যাপক আলামিন কথা বলছেন, আমি মুনির হোসেনের কাছে যেতে চাই। মুনির, আমরা অনেকগুলো রিফর্ম নিয়ে কথা বলেছি। আসলে আইনি কাঠামো থাকলেও যদি ব্যক্তিটা পিছনে যে আছে তার, সে যদি দক্ষতার সঙ্গে সততার সঙ্গে কাজটি না করে, বা সে যদি আইনি কাঠামোর মধ্যে থেকেও নতজানু থাকে, তাহলে জিনিসটা হবে না। তাকে একটা শক্ত অবস্থানে নিতে হবে, সেটা আমরা বুঝেছি। কিন্তু আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার
অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূসের মাধ্যমে সরকার গঠনের পরে মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে এবং বাজারে তার কিছু রিফ্লেকশন আছে। সেটা কি পজিটিভ, সেটা কি ভালো, কিভাবে দেখেন? ধন্যবাদ মঞ্জুর ভাই। আমি যেটা আগে যেটা বলছিলাম যে ব্যক্তির পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন আমরা দেখেছি গত 3-4 বছরে 184টা ইনভেস্টিগেশন রিপোর্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে পাঠানো হয়েছে বিএসইতে। শাস্তি হয়েছে মাত্র 22 থেকে 23টার মাত্র শাস্তি, সেটা নামমাত্র জরিমানা করে তাদেরকে দায়মুক্তি দিয়ে দেওয়া হয়েছে, সেটা আমরা রিপোর্ট করেছি। নতুন হলে তো অন্তর্বর্তী সরকার গঠন করার পরে শেয়ার বাজারে শেয়ার বাজার একটা ইতিবাচক, সেটা শেয়ার বাজারটা অনেক বেশি বেড়ে গেছে। আমি ইতিবাচক বলছি না এই জন্য, কারণ হয়তো এই পরিবর্তনের ফলে মানুষের আস্থাটা কিছু ফিরে এসেছে, কিন্তু মানি সাপ্লাই বাড়বে এরকম কোন ইনস্ট্রুমেন্ট আমি দেখি নাই। এরপরেও বাজার যখন 300 থেকে 350 কোম্পানির শেয়ার দাম একেবারে বেড়ে যায়, আমার আশঙ্কার জায়গাটা ওইখানেই, এটা অস্বাভাবিক না। আমরা বেশ কিছু কোম্পানির শেয়ার আন্ডার ভ্যালুড ছিল, সেই কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে, সেটা মৌলভিত্তি সম্পন্ন, এইটা ইতিবাচক। কিন্তু এমন কিছু শেয়ারের দাম বেড়েছে যে এই শেয়ারের দাম বাড়া তার মৌলভিত্তির সাথে অবশ্যই যায় না। এখনও কিছু কোম্পানির অস্তিত্বহীন কোম্পানি বলতে আমরা চিহ্নিত, এবং এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট আসছে, এবং এই বিভিন্ন এটার হলো যে ভিডিও রিপোর্ট আসছে। ভিডিও রিপোর্ট বলতে ইলেকট্রনিক মিডিয়াতে হলো কোম্পানিগুলো দেখানো হয়েছে কিছু, এই কোম্পানিগুলোর শেয়ার খুব বেশি বেড়ে গেছে অস্বাভাবিকভাবে। সেইটার তো 4-5 কার্যদিবস যদি বলেন, সে 4-5 কার্যদিবসে সেটা 30 থেকে 35% পর্যন্ত কিছু কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এটা অবশ্যই ইতিবাচক না। এটাকে কাজে লাগিয়ে এখনও একটা চক্র আমার মনে হয় যে বাজারের ভিতরে সক্রিয় আছে, সেইখানে কারেকশন দরকার। সেখানে যদি স্বাভাবিক অবস্থায় যদি ফিরে আসে এবং বাজার যদি ইতিবাচক হয়, সেই ইতিবাচক হলে এই হলো যে অস্বাভাবিক কোম্পানি, দুর্বল মৌলভিত্তির কোম্পানিগুলো শেয়ারের দাম যেটা বাড়ছে সেইটা বন্ধ হতে হবে, মৌলভিত্তির কোম্পানির শেয়ারের দাম বাড়বে। আমি অধ্যাপক আলমগীর কাছে একই প্রশ্ন, সাথে আমার আরেকটি যুক্ততা, সেটা হচ্ছে যে সবগুলো কোম্পানির শেয়ার যখন বাড়ে, একটা বুঝি যে সরকার চেঞ্জ, একটা অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান, মানুষের এক্সপেকটেশন বেড়ে গেছে, সেই জায়গা থেকে হতে পারে। কিন্তু আমরা বলি যে আমাদের মূল্যস্ফীতির একটা বড় চাপ আছে, মানুষের হাতে টাকা নেই, কিন্তু হঠাৎ করে যখন শেয়ার বাজার এরকম বাড়ে, ঠিক ইন্ডিকেশনটা সেরকম দেয় না। আপনি কিভাবে মানে ওই বাজারে এইভাবে বৃদ্ধিটা ঠিক কিনা বা এটা পজিটিভ না সেটা যেমন বলবেন, এটা কিভাবে হয় সেটাও বলবেন, যে মূল্যস্ফীতির কথা শুনি মানুষের হাতে টাকা নেই, কিন্তু তারপরেও ক্যাপিটাল মার্কেটে দেখি আমরা যে এরকম জ্যাম, কিসের কোথা থেকে আসলো ওই টাকা? দেখুন, এখানে আমি সবচেয়ে আগে দায়ী করব আমাদের যে ব্যবসায়িক কমিউনিটি আছে তাদেরকে, যারা টাকার যোগান দেয়। তাদের শুরুতেই কোনো নৈতিক চরিত্র নাই। কারণ যেই ব্যক্তিগুলো আগের সরকারকে বলেছিল যে জীবন দিয়ে হলেও আপনাকে আমরা প্রোটেক্ট করব, এখন তারা মিডিয়ার সামনে আসে বলে আমাদের ভুল হয়ে গেছে, তখন আমরা চাপে পড়ে করছিলাম। এই যে তাদের ভণ্ডামি, মৃত্যুর পরেও আপনাদের সঙ্গে থাকবো এরকম কথাও ব্যবসায়ী নেতারা বলেছেন। তাহলে সবার আগে তাদেরকে ট্রায়ালে নিয়ে আসা উচিত। আপনি দেখেন, এই যে এখন বাড়লো বাজারে শেয়ারগুলো, তার মধ্যে প্রধানত এমনও শেয়ার বেড়েছে জাস্ট যেহেতু আগে আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল, আওয়ামী লীগ গভর্নমেন্টের যেই শেয়ারগুলো ছিল সেগুলা এখন বিএনপি ক্ষমতায় আসতে পারে, ওই কেন্দ্রিক বন্ধ কোম্পানিগুলো কিন্তু 12 টাকা থেকে 25 টাকা হয়ে গেছে। আবার ধরে যেহেতু আমাদের তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় যে প্রধান উপদেষ্টা, ওনার সাথে যেহেতু গ্রামীণ ফোনের একটা ইস্যুস আছে, এইটা কিন্তু বাড়ছে। এটা ফান্ডামেন্টালি ভালো শেয়ার বাড়তেই পারে, আমার ওখানে কোনো প্রশ্ন নাই। যে এখানে হয়তো বিভিন্ন কারণে আগে এটাকে অনেক অবদমন করে রাখা হয়েছিল, মাল্টিনেশনাল কোম্পানি যেগুলো বাড়ছে এগুলো নিয়ে কোনো আপত্তি নাই, ভালো শেয়ার বাড়লে বাজারে কেউ কথা বলবে না। কিন্তু গণহারে যেসব ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, সেসব ব্যাংকও আপার সার্কিটে যাচ্ছে, এটা তো কোনো হওয়ার কথা ছিল না। বা বিএনপি পন্থীদের যেসব শেয়ার অনেকদিন উৎপাদনে নাই, সেগুলো আপনার বেড়ে গেছে। তার মানে আমি যে কথাটা এখানে বলতে চাই, ব্যবসায়ীরা যতদিন পর্যন্ত না নৈতিক হবে, তারা কিন্তু দল বদলের সাথে সাথে তাদের বিজনেস স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলেছে এবং মানুষ তাদেরকে ফলো করে। তাই বাজারের যে আমরা প্রথম দিকে যেটা ভেবেছিলাম একটা পরিবর্তনের সরকার মানে সব কিছু পরিবর্তন হবে, কিন্তু আমরা কেন জানি কিছুদিন পরে দেখতে পাচ্ছি যে ওই ব্যবসায়ী চক্রটাই সুস্থ বা শুদ্ধ কোনো জায়গায় থাকতে দেবে না। তাহলে এই মুহূর্তে কি দরকার, তারা যদি মিন করে থাকে আমরা পরিবর্তনের সরকার এসছি, তাহলে যারা এখনই অতি উৎসাহী হয়ে বিভিন্ন শেয়ারকে অ্যাবনর্মালি বাড়িয়ে ফেলছে, যেটা ফান্ডামেন্টাল বেস সাপোর্ট করে না, তাদেরকে এখনই থামানো, যদিও এখন কোনো রেগুলেটর নাই, বাট তাদেরকে এটা যে কোনোভাবে স্টপ করানো। কারণ না হলে তো আগের সরকারের যে 16 বছরের একটা মানে বিভিন্ন রকম নিপীড়ন, বিভিন্ন কিছুর ভিত্তিতে একটা নতুন সরকার এসছে, তারাও যদি সেইভাবে প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তাহলে তাদেরকে তো প্রপারলি গাইড করতে হবে, কারণ তারা এখন অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে নেমেছে।
তাহলে ব্যবসায়ীদের ক্যারেক্টার অনুযায়ী তাদেরকে যদি আপনি বিবেচনা না করেন, ক্লাসিফাই না করেন, তাদেরকে যদি আবার আগের মতোই সুযোগ দেন, তাহলে আপনি যত কোথায় নেন, দিন শেষে যারা টাকার যোগান দিবে সেই সব কিছু ডিটারমাইন করে। তাকে যদি আপনি তার নৈতিক শুদ্ধতার ক্ষেত্রে তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে না পারেন, যত কথায় আমরা বলি না কেন সবই শুধু কথার কথা থাকবে, বাস্তবতা থাকবে ঠিক আগের মতোই। হয়তো কিছু জিনিস আমরা দেখছি চেঞ্জ, বাট অনেক কিছু চেঞ্জ হবে না। কিন্তু এই যে ফান্ডটা আসছে, এই যে প্রাইসটা বাড়তেছে, এটা কিভাবে হচ্ছে? এখন কেউ কেউ বলা হচ্ছে যে যারা সাইলেন্ট ছিল তারা বিনিয়োগ করছে, কেউ কেউ বলছে বাইরে থেকে ফান্ডিং হচ্ছে, কেউ কেউ বলছে যে বিভিন্ন এখানে অনেক এজেন্সির কথা আছে যে তারা অনেক টাকা তাদের কাছে আছে, তারা এতদিন মানে ভালো পরিবেশ পায়নি, বিভিন্ন রকম কথা বলা হচ্ছে। বাট যেসব স্ক্রিপ্ট বাড়ছে সেটা থেকে বোঝা যায় ওই চক্রের হাতেই টাকা এসেছে, যে চক্র এতদিন বাজারকে আপনার বিভিন্নভাবে বিভিন্ন শেয়ারকে বাড়াতো। মানে এমন কিছু গুণগত পরিবর্তন আমি দেখিনি। হ্যাঁ, ভালো শেয়ার বাড়লে সেটাকে অবশ্যই পজিটিভ দেখবো, ইন্ডেক্স বাড়বে, ভলিউম বাড়বে, এখানে তো কারো কোনো হাত দেওয়ার কিছু নাই। যখন আমরা দেখি যে ঠিক আগের যেই গভর্নমেন্টের পরে যে ব্যাপারটা, যে অন্য যারা এই লাইনের যারা তার অপোজিট লাইনের যারা তাদেরগুলো বাড়ছে, তাহলে আমরা কিন্তু দেখছি যে আমার কাছে ফিলোসফিক্যাল প্রশ্নটা হচ্ছে যে ওই যে মানে যারা এখানে ফান্ড ইনজেক্ট করছে তাদের যে নৈতিকতার পরিবর্তন সেটা আমি এখনো দেখতে পাচ্ছি না। তাহলে এটা না হলে ভলিউম হোক, একদিন 2000 কোটি টাকার লেনদেন হয়েছে, ব্যাপক উৎসাহ উদ্গ্রীব হয়ে পরেই কিন্তু এটা সাস্টেন করতে পারে না। কারণ সাস্টেনেবল হতে গেলে অবশ্যই সেটা ভ্যালিড ফান্ড হতে হবে, প্রপার স্টকে হতে হবে, এবং সেই জায়গাগুলোতে দেওয়ার জন্য ভালো ফান্ড ম্যানেজার থাকতে হবে। কিন্তু আমরা তো সেরকম দেখি না। আমরা বাজারে যেটা যেদিকে বাড়ে তার পেছনে সবাই ধাবিত হই, অথচ যেই শেয়ারগুলো এতদিন ধরেন খুবই নিচে আন্ডার প্রাইসে ছিল, যারা এতদিন ট্রেন্ডিং স্টকে ছিল, ওই সব শেয়ার 30 থেকে 40% নাই। তাহলে আপনি ইন্ডেক্স বাড়লো 1000, ভলিউম হলো 2000 কোটি টাকা, আগে যা ছিল তার থেকে তো আরো 40% কমে গেল যারা এতদিন বাজারে ছিল, যারা ট্রেডিং এ ছিল। তাহলে তো তার কোনো ভাগ্যের উন্নয়নে মাঝখান থেকে অন্য একটা পক্ষ এসে অ্যাবনর্মালি কিছু শেয়ার বাড়িয়ে যারা নতুনভাবে ফান্ড দিয়েছে তারা তাদের একটা প্রফিট করলো। তাহলে এইখানেও তো কিন্তু একটা নতুন অনিয়মই হয়েছে। তাহলে আমি মনে করি যে সত্যিকার অর্থে বাজারটাকে যদি আপনি মানে মিনিংফুলি রান করাতে চান, এখানে প্রতিটা বিষয়কে শুরু থেকেই ধরতে হবে। অনেক দূর চলে যাওয়ার পর আপনি ধরলেন, তখন তো বিনিয়োগকারীর হাত যা পুরে যাবে। কারণ এখন ধরেন আপার সার্কিটে গেছে, কিছু কিছু ব্যাংকের ব্যাপারে বলা হচ্ছে মালিকানা চেঞ্জ হওয়ার গুজব আছে, ধরেন এগুলো কোনোদিন হলো না বা ফাংশনিং হলো না, অনেক ব্যাংক মার্চ করতে হলো, অনেক ব্যাংক দেখা গেলো যে আপনারা সাস্টেইন করবে না, তখন তাদের আসলে অবস্থা কি হবে? ব্যাংকের কি হয়েছে সেটা একেবারে নিবিড় পর্যবেক্ষণ ছাড়া বলাও কিন্তু Exactly, সম্ভব না। exactly. কারণ হয়তো কিছু প্রোপাগান্ডা ওয়ার্কও আছে যে এই ব্যাংকটা খারাপ, কিন্তু আসলে ফ্যাক্টসটা কি সেটা তো একটা লম্বা ইনভেস্টিগেশন করে দেখতে হবে, সেন্ট্রাল ব্যাংকে সে জায়গায় যেতে হবে, তারপরে বোঝা হবে যে ব্যাংকটার চেহারা আসলে কি। এটা তো আমরা এক ধরনের গেজ করে বলা, তাই না? মানে তার ক্লাসিফাইড লোন দেখে বলা বা তার ক্যাপিটাল এডুকেসি সেটা রাখছে কিনা সেটা দেখে বলা, কিংবা কতগুলো লোন সম্পর্কে বলা হয়েছে সেই লোনগুলো ক্লাসিফিকেশনের দিকে যেতে পারে কিন্তু দেখানো হচ্ছে আনক্লাসিফাইড, সেগুলো থেকে বলা হচ্ছে। কিন্তু আসলে তো ইনডেপথ ঢুকতে হবে ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে অন্তত, ও একইভাবে অন্য কোম্পানির ক্ষেত্রেও তাই। শেষ মুহূর্তে যদি মুনির কিছু বলেন। মুহূর্তে আমি যেটা বলতে চাই যে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। যেমন আমরা বিভিন্ন রিপোর্ট আসছে, কিন্তু সরকার প্রধান থেকে যখন বলা হয় যে আমি গণমাধ্যমের রিপোর্ট থেকে দেশ চালাই না, তখন এই অপরাধীরা এক ধরনের দায় মুক্তি পেয়ে যায় এবং রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রযন্ত্র হলো গণমাধ্যমের প্রভাব বিস্তার করার একটা সাহস পায়। গণমাধ্যম যদি সাহসিকতার সাথে এবং গণমাধ্যম যদি পেশাদারভাবে রিপোর্ট করতে সুযোগ দেওয়া হয়, গভর্নমেন্ট যদি এটাকে আমলে নেয়, বাংলাদেশের সমস্যার বড় একটা অংশই সমাধান হবে। আমি আপনার সঙ্গে একটুখানি অ্যাড করে অনুষ্ঠানটা শেষ করে দিব। সেটা হচ্ছে গণমাধ্যমের জন্য আমরা অতীতে যেটা দেখেছি, একটি বিরোধী দলও দরকার। সরকার যদি গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট আমলে না নেয় কিংবা গণমাধ্যমের যদি ব্যবস্থা নেয়, তখন রাজপথে যদি বিরোধী দল থাকে তখন সেটা সহায়ক হয়। অর্থাৎ এইটা আর একটা হলো যে সরকার গণমাধ্যমের রিপোর্টটা তো আমলে নিবে না, এটা বলার দরকার নেই। সে ওইটা ধরে ইনভেস্টিগেট করবে, তার টিমকে দিয়ে ইনভেস্টিগেট করবে, দেন ব্যবস্থা নিবে। আমরা অতীতে অনেক দেখেছি। আমি ওম প্রকাশ আগারওয়ালের রিপোর্ট করবার 5 MDর চাকরি গিয়েছে। মানে আমি বলছি যে আমরা দেখেছি, তো সরকার তো তার মতো করে করবে, গণমাধ্যমকে তো আমলে নেওয়া না নেওয়া, একটা রিপোর্ট হয়েছে সেটা ধরে ইনভেস্টিগেশন করবে। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানের সঙ্গে ধন্যবাদ যায়। যেমনটি আলোচনা হচ্ছিল, আসলে পুঁজিবাজারে আইনি শক্তি এসএসসির হাতে বিপুল পরিমাণ, কিন্তু আইনি কাঠামোর মধ্যে থেকে এসএসসি তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা সেটি দেখার প্রয়োজন। সেজন্য এসএসসির নেতৃত্ব যিনি হবেন তার বলিষ্ঠতা দরকার, তার সততা দরকার, এবং তার যে আইনি ক্ষমতা সেটাকে প্রুভ করার মতো এক ধরনের দৃঢ়তা দরকার, সেটি আমরা অনুপস্থিত দেখি। একইভাবে এসএসসির আইনি ক্ষমতা আছে বলেই
যে দুটি স্টক এক্সচেঞ্জ আছে, ডিএসসি এবং সিএসসি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, তাদেরকে ওই এসএসসির আইনি ক্ষমতা দিয়ে চাপের মধ্যে রাখা, সেটি করলে চলবে না। এসএসসির আইনি 2CC যে ধারার কথা আমরা আলোচনা করলাম, অনেক ক্ষমতা, কিন্তু ডিএসসিকে স্বাধীনভাবে চলতে দিতে হবে তার আইনি কাঠামোর মধ্যে। এসএসসির এই অ্যাটিটিউডটা থাকতে হবে। ব্যক্তির পরিবর্তন প্রয়োজন আছে, কাঠামোর সঙ্গে মিলায়ে ব্যক্তির দৃঢ়তা প্রয়োজন আছে, সততা প্রয়োজন আছে, সে কথাটিও ভুলে গেলে হবে না। আমাদের এই অনুষ্ঠানটি প্রতি রোববার রাত 9টা থেকে 10টা পর্যন্ত দেখানো হয়। পরদিন সোমবার বেলা 12টা থেকে 1টা পর্যন্ত পুনর্বার দেখানো হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।